এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। এটিও একটি সত্য ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। এই গল্পের নাম ঘুমবাড়ি। আজ ঘুমবাড়ি গল্পের প্রথম পর্ব নিয়ে চলে এলাম। চলুন তাহলে প্রথম পর্বে চলে যাওয়া যাক। জগতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। প্রচলিত বিজ্ঞানে এসব ঘটনাকে ব্যাখ্যাতীত আখ্যা দিয়ে ভুলে যাওয়া হয়। পৃথিবীর অসংখ্য মানুষ জীবনে একাধিকবার এমন সব ঘটনার মুখোমুখি হয়েছেন। তাদের অভিজ্ঞতা হেসে উড়িয়ে দিয়েছে আমাদের তথাকথিত বিজ্ঞান। বেচারা মানুষগুলো সংজ্ঞায়িত হয়েছেন পাগল নামে। নিজের অভিজ্ঞতাকে বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে বিশ্বাসযোগ্য করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই লেখকের নেই। অভিজ্ঞতাটাকে স্রেফ একটা গল্প হিসেবে নিলেই বোধহয় ভালো। এটি একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। গত 20টি বছর ধরে লেখক এই গল্পটি চাপা রেখেছে তার হৃদয়ে। সেই অদ্ভুত ঘটনার পর তারা লেখককে সাইকো আখ্যা দিয়ে পাঠিয়ে দেয় স্যানাটোরিয়ামে। লেখকের ভাষায়, প্রথম ডাক্তারদের অনেক বোঝাতে চেষ্টা করেছি, তারা নির্বিকার বদনে শুনেই গিয়েছেন শুধু। তখন আমার মনে হয়েছে যা করেছি তা তো সব পণ্ডশ্রম। আক্রোশে চিৎকার করেছি। ডাক্তার মহাশয় আর ওয়ার্ডেনরা আমাকে তখন ইলেকট্রিক শক দিয়েছেন ইচ্ছে মতো। 20 বছর পর স্বাভাবিক সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এসেছি সেই স্যানাটোরিয়াম থেকে। 20টি বছর। গল্পের খাতিরে এখানে আমি কোনো সময়, স্থান কিংবা কোনো আসল চরিত্রই উল্লেখ করব না, পাছে ওরা আমাকে ফের পাগলাগারদে পুড়ে দেয়। আজ আমি মৃত্যু শয্যায়। শেষ সময়টা একটু স্বাধীনভাবে কাটাতে চাই। এই কাহিনী রইল আগামী প্রজন্মের জন্য। ওরাই উদ্ধার করুক অজানা বিজ্ঞানের গূঢ় রহস্য। বাড়িটা বাইরে থেকে দেখতে একদম পোড়ো বাড়ির মতো। দোতলা পুরোনো আমলের প্রাসাদ একটা বাড়ি। বাইরের দেয়ালে শ্যাওলা জমে আসল রংটাই হারিয়ে গেছে। ইটের ফাঁকে ফাঁকে বের হয়ে আছে আগাছার ঝাড়। শহরের এ মাথায় জনবসতি নেই বললেই চলে। আসলে এই জায়গায় কোনো কালেই শহরের অংশই ছিল না। অস্থায়ী একটা বসতি ছিল মাত্র। বাড়িটা থেকে 200 গজ দূরত্বে পরিত্যক্ত একটা কয়লার খনি। যতদিন খনিটা ফলবতী ছিল এখানে জনবসতিও ছিল। তারপর উত্তোলন তলানিতে এসে ঠেকলে যে যার মতো ফিরতি পথ ধরেছিল। এখন আছে শুধু 2-4 ঘর বস্তি, পঙ্গু আর অক্ষম শ্রমিক কিংবা ভিক্ষুকের বাস ওই জীর্ণ কুঠিরগুলোয়। কয়লা উত্তোলনকারী শ্রমিকদের তৈরি একটা কাঁচা ইটের পথ গিয়ে মিশেছে শহরের রাস্তায়। পাহাড়ি রাস্তাটা বাঁক নিয়ে উঠে গেছে আরও উপরে। এখান থেকেই মূল শহরটা আবছাভাবে চোখে পড়ে। আমি বাড়িটার দিকে নজর ফেরালাম। চারপাশে জলপাই গাছের ঘন জঙ্গল, মাঝে ভুতুড়ে চেহারার এই বাড়ি। বাইরের চেহারা দেখে ভেতরে ঢোকার সাহস করতে পারলাম না। পেছনে মট করে একটা শুকনো ডাল ভাঙার শব্দ শুনতে পেলাম। পাই করে ঘুরে দাঁড়িয়ে দেখি তেলতেলে চেহারার মোটা সোটা একটা বৃদ্ধ লোক। বাড়ির মালিককে দেখে স্বস্তির শ্বাস ফেললাম। উনি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলেন, বাড়ি পছন্দ হয়েছে? আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, ছেলেমেয়েরা পছন্দ করবে না। বাড়ির অবস্থা তো নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বাইরের চেহারা দেখে তা মনে হলেও ভেতরটা কিন্তু অন্যরকম, বলল লোকটি। বেশ জমকালো। চলুন তবে ভিতরে যাওয়া যাক, গম্ভীরভাবে বললাম আমি। বাড়িটা তৈরি করিয়েছিলেন কবে? বাড়িটা আসলে আমি তৈরি করাইনি, কিছুটা নিরাসক্ত কণ্ঠেই বললেন বৃদ্ধ। আমার বাবা কিনে নিয়েছিলেন শ্বেতাঙ্গ মাইন অফিসারের কাছ থেকে। সেও প্রায় 70 বছর আগেকার কথা। তার মানে বাড়িটার বয়স প্রায় এখন 100 বছরের কাছাকাছি। ঠিক প্রশ্ন নয়? মন্তব্য করলাম মাত্র। কাছাকাছি নয়, বলল বৃদ্ধ। 100 থেকে একটু বেশিই এর বয়স। কয়লা খনিটা আবিষ্কারের বছরখানেক পর এর মালিক তৈরি করিয়েছিলেন।
সে আমলে প্রায় রাজপ্রাসাদের মতো ছিল বাড়িটা। আমাদের আধুনিক ঘরবাড়ির মতো সেলার, অ্যাটাচড বাথ, এমনকি একটা বায়ুচালিত পানি তোলার পাম্পও রয়েছে। বাড়ির প্রবেশদ্বারে লাগানো মান্ধার তার আমলের বিশাল তালাটি খুললেন ভদ্রলোক। বিশাল একটা বারান্দা পেরিয়ে মস্ত হল রুমে ঢুকলাম আমরা। সত্যি জমকালো, বার্নিশ করা চকচকে মেঝে, আবলুস কাঠের তৈরি দানবীয় সব ফার্নিচার, ছাদ থেকে ঝুলে থাকা বিশাল ঝাড়বাতি, সে এক এলাহি কারবার। হলরুমের উত্তরকোণ থেকে একটা প্যাঁচানো সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। এছাড়া পূর্ব আর পশ্চিম দিকে দুটো করিডোর দেখা যাচ্ছে। মালিক ভদ্রলোক অনুষ্ঠানের উপস্থাপকদের মতো 2 হাত ছড়িয়ে দিয়ে বললেন, এই আমার রাজত্ব। পূব দিকে করিডোর ধরে গেলে কিচেন, ডাইনিং হল, গেস্ট রুম, বাথরুম, টয়লেট এইসব পাবেন। পশ্চিম দিকেরটায় গিয়ে পাবেন রংমহল, স্টাডি রুম, সেলার রুম ইত্যাদি। রংমহল? অবাক হলাম। শ্বেতাঙ্গবাবুদের হেরেমখানা নাকি? বিষাদ মাখা কণ্ঠে বললেন ভদ্রলোক, হ্যাঁ, খনি শ্রমিকদের অনেকের স্ত্রী কন্যাদের লুণ্ঠিত ইজ্জতের কয়েদখানা। আপনি বোধহয় এসবের বিরুদ্ধে? ওর দিকে বিদ্রুপাত্মক দৃষ্টিহীনে বললাম। ভদ্রলোক সে কথার উত্তর না দিয়ে দোতলার ঘরগুলোর বর্ণনা দিতে শুরু করলেন। উপরের ঘরে 3টি বেডরুম আছে, প্রত্যেকটাতেই অ্যাটাচ বাথরুম আছে। বাইরের দিকে একটা ড্রয়িং আর কোণার দিকটা একটা লিভিং রুম। প্রায় সবগুলো ফার্নিচারই অক্ষত পাবেন। অবশ্য বদলাতে চাইলে বদলাতে পারেন, সেক্ষেত্রে আমি সেসব আলাদা নিলামে তোলার ব্যবস্থা করব। না না, ফার্নিচারগুলো আমি রাখতে চাই, তাড়াহুড়া করে বলে উঠলাম আমি। চলুন পশ্চিম করিডোরের রুমগুলো দেখা যাক এবার। অবশ্যই, তবে শুধু স্টাডি রুমটাই দেখতে পাবেন, অন্য রুম দুটো চাবি আনতে ভুলে গিয়েছি। অদ্ভুত সুরে কৈফিয়ত দিলেন বাড়িওয়ালা ভদ্রলোক। আমি অবশ্য অতটা আমল নিলাম না, কেননা স্টাডি রুমটাই আমার দেখা প্রয়োজন, অন্যগুলো পরে দেখলেও চলবে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে বললাম, বাড়িটা তো বেশ, হঠাৎ বিক্রি করতে চাইছেন কেন? আপনি আমটা খান না, আটি চুষতে যাচ্ছেন কেন? পাল্টা প্রশ্ন করলেন বাড়িওয়ালা। আমি কিছুটা থতমত খেয়ে বললাম, না মানে এই এমনি কৌতূহল দিয়ে জানতে চাইছিলাম আর কি, অনাধিকার চর্চা করে ফেলেছি বলে দুঃখিত। আমার হঠাৎ বেশ কিছু টাকার দরকার হয়ে পড়েছে, একঘেয়ে কণ্ঠে বললেন বৃদ্ধ। যদিও কথাটা আমার মোটেও বিশ্বাসযোগ্য মনে হলো না, তাই খুদ খুঁজতে শুরু করলাম। বৃদ্ধ অমন ব্যবহার না করলে হয়তো এটা করতাম না। খুদ অবশ্য মিলে গেল, যদিও সেটা খুদ কিনা জানি না। রংমহলের দরজায় আলাদা একটা তালা ঝোলানো, তাতে হিজিবিজি অক্ষরে কি যেন লেখা। মনে পড়ল বৃদ্ধের অজুহাত, চাবি আনতে ভুলে গিয়েছি। কেমন যেন সন্দেহ হলো। সেলারের দরজাতেও দেখলাম একই রকম তালা ঝুলছে। এই তালা দুটো মনে হচ্ছে ব্যতিক্রম। জিজ্ঞেস করলাম। বৃদ্ধ যেন একটু থমকে দাঁড়ালেন, তারপর সামনে নিয়ে বললেন, ও হ্যাঁ, ওগুলো বিশেষ অর্ডার দিয়ে বানানো, ভেতরের আসবাবপত্রগুলো বেশি দামি কিনা তাই। এবারও তার কথা আর আমার বিশ্বাস হলো না, তবে তখন আর কথা বাড়ালাম না, পরে রহস্য উদ্ধার করা যাবে। স্টাডি রুমের দরজা খুলে দেখলাম। লাইব্রেরিটা দেখে চোখ কপালে উঠে গেল। 8-10টা দানবীয় আলমারি জুড়ে রাশি রাশি বই সাজানো। শুধু এই জন্যই বাড়িটা আমার একদম পছন্দ হয়ে গেল। বেশ, আনন্দিত কণ্ঠে বললাম, এবার দোতলা ঘুরে দেখা যাক। হ্যাঁ, সেই ভালো। বৃদ্ধ অতি মাত্রায় ব্যস্ত হয়ে উঠলেন। দোতলার প্রতিটা রুম খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলাম। বেডরুমগুলো বেশ মানসম্মত। মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত বিস্তৃত জানালা, 2টো বেডরুম, কোনো খাট নেই, তবে তৃতীয়টায় একটা বিশাল পালঙ্ক দেখতে পেলাম। মেঝে থেকে প্রায় 3 ফুট উপরে পালঙ্কের কিনারা। সম্ভবত এগুলোকেই ময়ূর পালঙ্ক বলে। সব দেখে শুনে বাড়িটা ভালোই মনে হলো। নিচে নামতে নামতে বাড়িওয়ালাকে বললাম, বাড়ি আমার পছন্দ হয়েছে, তবে বাইরের চেহারাটা খুবই খারাপ, আর শহর থেকেও বেশ দূরে, যাতায়াতে খুব অসুবিধে হবে। আপনি দামটা নিয়ে একটু বিবেচনা করে তারপর আমায় বলবেন। ও নিয়ে আপনি ভাববেন না, আমি ন্যায্য দামই চাইব। ভদ্রলোক দাম উচ্চারণ করলেন। শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। দাম খুব একটা বেশি হবে না সে আশাই করেছিলাম, কিন্তু তাই বলে এত কম? এ যে জলের দামে কেনা হয়ে গেল।
ভদ্রলোক মত বদলানোর আগেই পাকা কথা করে ফেললাম। ফেরার পথে সারাটা রাস্তা মনের আনন্দে শেষ দিতে দিতে এলাম। এর পরের ঘটনা, ছোট ছেলে রিশাদ বাড়িটা দেখে তো কতক্ষণ হাঁ হয়ে রইল। তারপর আচমকা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, থ্যাংক ইউ ড্যাড। আমি চিন্তাও করতে পারিনি যে আমাদের বাড়িটা এমন ফাটাফাটি হবে। ও ছুটে বেড়াতে লাগলো বাড়িটা ঘিরে। আমি বড় মেয়ে রুমানার দিকে তাকালাম সব প্রশ্ন দৃষ্টিতে। ও স্মিত হেসে বলল, বাড়িটা যতটা ভেবেছিলাম ততটা খারাপ নয়। সবচেয়ে বড় কথা, পরিবেশটা অনেক সুন্দর আর নিরিবিলি। হ্যাঁ, তোর লেখালেখির জন্য অনেক সুবিধা হবে। তবে মার বোধ হয় বাড়িটা পছন্দ হচ্ছে না। দেখো না কেমন কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আমি এবার তাকালাম রোজিনার দিকে। দেখি ও সত্যি কপাল কুঁচকে বাড়িটাকে নিরীক্ষণ করছে। ওর পাশে গিয়ে দাঁড়ালাম, বললাম, বাড়িটা ভালো লাগেনি তাই না? ও একটু হাসলো, বলল, তা নয়, তবে পারিপার্শ্বিক পরিবেশ একটু বেশিই নীরব। আশেপাশে আর কোনো বাড়িও নেই। রাতের বেলা যে বেশ ভয় ভয় করবে। 2100 থেকে দাঁড়িয়েও তুমি ভূত বিশ্বাস করো নাকি? হাসালে তো। আরে না, ভূতের কথা কে বলল? চোর ডাকাতেরও ভয় আছে না? আশেপাশে যা জঙ্গল, বিষাক্ত কীটপতঙ্গ আর হিংস্র বুনোজন্তু থাকাটাও তো অসম্ভব নয়। তা ঠিক বলেছ। তবে বিভাগীয় শহরের পাশের জেলায় এত কম দামে এর চেয়ে ভালো বাড়ি আর হয় না। 2-4 বছর একটু কষ্ট হবে। শহর বাড়লে তখন অনেক সুবিধা পাবে। শুনেছি নতুন করে এখানে মাইন খোঁজা হচ্ছে। বেশ তো, চলো তাহলে কালকেই উঠে পড়ি। বাড়িটাকে সাজাতে হবে না? অনেক ঝুট ঝামেলা। হাতের ছুরিটা থাকতে থাকতে সব সেরে ফেলি। সেটাই ভালো। চলো এখন ফিরে যাই। রিশাদকে ডাকলাম আমি ফিরে যাওয়ার জন্য। ও আরও কিছুক্ষণ থাকার জন্য গাইগই শুরু করলো, কিন্তু রোজিনার ধমক খেয়ে সুরসুর করে গাড়িতে গিয়ে উঠল। কাঁচা ইটের রাস্তার গাড়িটা এসে পড়তেই মনে হলো আসবার সময় তো গেটে তালা দেওয়া হয় নাই। রোজিনা বলল, বেশি দূর তো আসেনি, গাড়ি ব্যাক করার দরকার নেই, তুমি নেমে গিয়ে তালাটা দিয়ে এসো। আমিও তাই ভাবছিলাম। বাড়িতে ঢোকার পথটা যেরকম বিশ্রী আর এবড়ো খেবড়ো, সন্ধ্যায় এমন আধো আলোতে গাড়ি ব্যাক করালে বেশ ঝামেলায় পড়তে হবে। বলা তো যায় না যদি টায়ারটাই ফেসে যায়। গাড়িটা 4 হুইল ড্রাইভও নয়, অতএব ড্রাইভিং সিট থেকে নেমে বাড়িটার দিকে হাঁটা লাগালাম। বাড়ির বাউন্ডারির ভিতর ঢুকতে হলে প্রথমে একটা ভাঙাচোরা লোহার ফটক পেরোতে হয়। বের হয়ে আসার সময় গেটটা ভেজিয়ে দিয়ে এসেছিলাম। এখন ঢোকার জন্য ফের গেটটা খুলতে হলো। প্রবল ক্যাচ ক্যাচ শব্দ তুলে খুলে গেল ওটা। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। গাছের জলপাই গাছগুলো থেকে দু একটা বাদুড় ডানা ঝাপটাতে শুরু করেছে। এখন ওদের দিন শুরু হবে। রোজিনা ঠিকই বলেছিল, রাতের বেলা বেশ ভয় ভয় করবে এখানে। এখনও আকাশে দিনের সামান্য আলো থাকতেও অজান্তেই আমার গাটা ছমছম করে উঠল। তাড়াহুড়া করে উঠোনটা পেরিয়ে গেলাম। তালাটা দরজায় ঝুলছিল। বেশ শক্তি লাগলো ওটা লাগাতে। ফিরবো এমন সময় কাঁধে কেউ হাত রাখলো। বরফ শীতল শীর্ণ একটা হাত। আমার হৃৎপিণ্ড বিট মিস করলো একটা। ঘুরে দাঁড়াতে চাইলাম, কিন্তু পায়ে যেন শেকড় গজিয়ে গিয়েছে। কাঁধে হাতের চাপ বাড়তে লাগলো। অস্তিত্বের গভীর থেকে নড়ে উঠতে চাইলাম। অবশেষে শরীর সাড়া দিল। ধীরে ধীরে ঘুরে তাকালাম। চোখ পড়ল একজোড়া সবুজাভাব চোখে। কোচকানো চামড়ার ভেতরে সেদিয়ে যাওয়া ভয়াল দুটি চোখ। এগুলোকেই সম্ভবত ক্যাটস আই বলে। বিড়ালের চোখের মতো জলজল করছে অন্ধকারে। সাহস জড়ো করে প্রশ্ন করলাম, কিন্তু কণ্ঠস্বর কেঁপে গেল, কে তুমি? চোখের মালিক কোনো কথা বলল না। মুখটা বিকৃতভাবে বেঁকে গেল তার, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। এমন সময় মেইন গেটে ধাক্কা দেওয়ার শব্দ শুনলাম। একটা মেয়ের ভয়ার্ত কণ্ঠ ভেসে এলো, বাবা বাবা, তুমি কি এখানে? আমার ধরে প্রাণ ফিরে এলো। লোকটার কাঁধের উপর দিয়ে উকি দিলাম। কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল রুমানা এসেছে আমাকে খুঁজতে, কিন্তু দেখলাম রুমানা নয়, একটা পাহাড়ি মেয়ে। গায়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো সারঙের মতো একটা পোশাক। অন্যান্য সাধারণ পাহাড়িদের তুলনায় মেয়েটা যথেষ্ট লম্বা এবং অনাবশ্যকভাবে সুন্দরীও। ভয়াল চোখের মালিক মধ্যবয়সী এই লোকটা সম্ভবত ওই মেয়েটির বাবা। নিজের বাবার সাথে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা একটু চমকে উঠল।
আমি হাসাতে চেষ্টা করলাম। মেয়েটা আড়ষ্ট ভঙ্গিতে এগিয়ে এলো। তুমি কে সাহেব? আমি এ বাড়ির নতুন মালিক, কিন্তু তুমি কে? মেয়েটি যেন আমার প্রশ্ন শুনতেই পায়নি, বিড়বিড় করে বলল, কি ভয়ানক! ঘুম বাড়ি কিনে ফেলেছ? এতে ভয়ানকের কি হলো? কিন্তু আর কিছু বলল না মেয়েটা, এড়িয়ে গেল। শুধু বলল, এই ভর সন্ধ্যাবেলায় এখানে তুমি কি করছো সাহেব? তালা লাগাতে এসেছিলাম। লোকটার দিকে ইঙ্গিত করে প্রশ্ন করলাম, তোমার বাবা বুঝি? বোবা, কথা বলতে পারে না। তোমাকে ভয় দেখায়নি তো? না, তা নয়, তবে এই ভর সন্ধ্যায় কেউকে আশা করিনি। বাবার মাথা ঠিক নেই, পায়ে শিকল দিয়ে রাখি, তবু মাঝে মধ্যে কিভাবে যেন ছুটে যায়, এখানে এসে বসে থাকে। কেন? সে অনেক কথা সাহেব, তোমার শুনে কাজ নেই। চলো বাবা। তোমার নামটা তো বললে না। চলে যাচ্ছিল মেয়েটা বাবাকে সঙ্গে নিয়ে। আমার কথায় থমকে দাঁড়ালো, একটু হেসে বলল, আমার নাম মহুয়া, লেবার বস্তিতে থাকি। তুমি খুব সুন্দর করে কথা বলো মহুয়া, অন্য পাহাড়িদের মতো নও তুমি। আমার দাদা শ্বেতাঙ্গ ছিলেন, আমি পড়াশোনা করছি, মনটা বাদে আমার সবটাই পাহাড়ি। আমরা কিছুদিন পরে বাড়িতে এসে উঠছি। তোমার বয়সে একটা মেয়ে আছে আমার, ওর নাম রুমানা। তুমি মাঝে মধ্যে এলেও খুশি হবে, আসবে তুমি? মেয়েটা কয়েক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর রহস্যময় কণ্ঠে বলল, চলে যেতে যেতে একটা কথা বলি সাহেব, জানের মায়া থাকলে এ বাড়িতে আর এসো না। পাহাড়ি না হলেও তুমি খুব ভালো মানুষ, তাই বলতে না চাইলেও কথাটা বলে ফেললাম। বাকিটা আর জানতে চেও না, শুধু জেনে রাখো এতে তোমার লাভ বই ক্ষতি হবে না। চলি সাহেব। আমার হতভম্ব দৃষ্টির সামনে দিয়ে লোকটাকে নিয়ে চলে গেল মহুয়া নামের পাহাড়ি মেয়েটা। বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। পাশের ঝোপ থেকে ভেসে এলো একটা তক্ষকের ডাক। বাড়ির ভেতর কোথাও দড়াম করে শব্দ হলো, যেন কিছু একটা আছড়ে পড়ল কাঠের দরজার গায়ে। মনের অজান্তেই কেঁপে উঠলাম। চারদিক পুরো অন্ধকার হয়ে এসেছে এবার। আমি দ্রুত পা বাড়ালাম মেইন গেটের দিকে। লোহার বিশাল গেটটা ঈষৎ ফাঁক হয়ে আছে। মহুয়া আর ওর বাবাকে কোথাও দেখা গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বাইরে পা বাড়িয়েছি মাত্র, কোথেকে যেন দমকা হাওয়া এসে আমাকে 2 পা পিছিয়ে দিল। ঠিক সেই সময় বাড়িটা থেকে গম্ভীর একটা শব্দ ভেসে এলো, অনেকটা হিন্দুদের ওম ওম শব্দের মতো। আমার পুরো শরীরে এবার ঝিম ধরে গেল, পড়েই যাচ্ছিলাম। লোহার গেট ধরে কোনো মতে পতনটা ঠেকালাম। মনে হলো শরীরের শক্তি কমে অর্ধেক হয়ে গিয়েছে আমার। ইচ্ছে করছে বসে একটু জিরিয়ে নেই, ঘুম ঘুম লাগছে। ওদিকে ওম ওম শব্দটা ক্রমেই বেড়ে চলছে। দমকা হাওয়ায় জলপাই গাছগুলো পাগলের মতো দুলছে। অজানা আশঙ্কায় মনটা কেঁদে উঠল এবার আমার। তো প্রিয় দর্শক ও শ্রোতা, ঘুমবাড়ি গল্পের প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বটি শুনতে চান কিনা তা জেনেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী পর্ব দেওয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আচ্ছা, তাহলে যাই।